শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর ডিএসএন টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। আজকে সবগুলো পত্রিকা দর্শক আমরা দেখছিলাম যে গতকালকে এবং এর আগের দিন গত 3 দিন ধরেই বাজেটের যে খবরগুলো রয়েছে সেই খবরগুলোকে একেবারে শুরুতেই ছাপানো হয়েছে। আজকে সবগুলো পত্রিকাতে একেবারেই বাজেটের খবর দিয়েই সবগুলো দেখছি আমরা, সবগুলো পত্রিকা বাজেটের খবর দিয়ে ছাপানো হয়েছে। শুরুতেই আমরা সেই সংক্রান্ত সংবাদ দেখছি। দেশ রূপান্তরও করেছে কৌশলী অঙ্কে স্ববিরোধিতার সুর। মোট বাজেট 7,97,000 কোটি, জাতীয় রাজস্ব নিয়ন্ত্রিত কর 7.2%, অভ্যন্তরীণ ঋণ 20.2%, বৈদেশিক ঋণ 11.4%, কর ব্যতীত প্রাপ্তি 5.8%, জাতীয় রাজস্ব বহির্ভূত কর 1.9%। দর্শক, সবকিছু মিলিয়ে আমরা যেই বাজেট দেখছিলাম এবারের বাজেট নিয়ে অনেকেই নানান ধরনের আগে থেকেই নানান ধরনের আলোচনা সমালোচনা করে আসছিলেন যে এবারে যে বাজেট ঘোষণা করা হচ্ছে এবারে কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপট, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই আলাদা। কারণ হচ্ছে আমরা এবারেই যে বাংলাদেশে যে মূল্যস্ফীতি আমরা দেখছিলাম, যে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে যে বেড়ে যাচ্ছিল, সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই কিন্তু সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এবারের বাজেটে আমরা দেখি সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে 17টি পণ্যের কর কমানো হয়েছে 1% করে। যেখানে এই যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি যেখানে 10-এর উপরে রয়েছে, সেই মূল্যস্ফীতি 1% করে কর কমিয়ে সেই মূল্যস্ফীতি 6% ঘরে আনা কতটুকু সম্ভব হবে সেটি নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন এখন কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। অন্যদিকে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে এই যে বাজেটের যেই টাকা, সেই টাকা জোগাড় করবার জন্য ভ্যাট কিন্তু করা যাচ্ছে, আয়ের উপরে যে ভ্যাট কার্যকর করা হয়েছে সেটি কিন্তু 15% করা হয়েছে। ফলে একদিকে কর কমিয়ে 1% কর কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, অন্যদিকে আয়ের উপর ভ্যাট কার্যকর করা, এই যে দুর্লভমান অবস্থা, এর ফলে কিন্তু আসলে সরকারের যে আসলে লক্ষ্য সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি নিয়ে কিন্তু এখন নানান ধরনের অনেকেই কথা বলছেন। এমনিতেই আমরা দেখছিলাম যে গত কয়েক বছর ধরেই বিশেষ করে গত 1 বছর আমরা যে সব ধরনের দ্রব্যমূল্যের দামের বৃদ্ধির কারণে এই যে মানুষের যে হাহাকার অবস্থা বাজারের, সেটি কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছিল। গণমাধ্যমে বিভিন্নভাবে খবর প্রকাশিত হচ্ছিল। সবার একটাই কথা ছিল, আয় কিন্তু বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। তবে এই যে আবার নতুন করে ব্যয় বাড়ার ফলে, সব জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কিন্তু মানুষের একটি আয়ের যে পরিমাণ, সেই আয়ের পরিমাণ থেকে অনেকের কাটছাট করতে হচ্ছে। এখন যদি নতুন করে আবার আয়ের উপরে ভ্যাট কার্যকর করা হয়, সেটি কিন্তু মানুষের উপর আরেক ধরনের চাপ সৃষ্টি করবে। ফলে মানুষের যেই যে দৈনন্দিন জীবনের যে আসলে নিত্যপণ্য দ্রব্য সহ অন্যান্য চলবার জন্য যেই যোগান দরকার, সেই যোগানে কিন্তু কিছুটা ঘাটতি পড়বে বলে অনেকেই মনে করছেন। আবার দর্শক, এই বাজেট আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে দেশি যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো পূরণ করবার জন্য বিদেশি ব্যাংক থেকে আসলে আমরা দেখছিলাম প্রতি বছরই যে ঘাটতি বাজেট থাকে, সেই ঘাটতিটা পূরণ করবার জন্য বিদেশ থেকে আসলে ঋণ নেওয়া হয় ব্যাংক থেকে। কিন্তু এবারে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে দেশীয় ব্যাংকগুলো থেকে কিন্তু সরকার ঋণ নেবে। কিন্তু দেশীয় ব্যাংক থেকে ঋণ নিলেও আমরা দেখছিলাম একটি বিষয় কিন্তু উল্লেখ করা হয়নি এবারের বাজেটে, সেটি হচ্ছে যে রিজার্ভের যে পরিমাণ বাংলাদেশে, সেই বৈদেশিক ডলার, অর্থাৎ ডলার দিয়ে যেহেতু রিজার্ভ করা হয়, সেই রিজার্ভের পরিমাণ আসলে কতটুকু ডলার কিভাবে কি করা হবে সেটি নিয়ে কিন্তু আসলে নির্দিষ্ট করে এই বাজেটের মধ্যে কোনো কিছুই বলা হয়নি। এবং আমরা দেখছি যে এই যে সব কিছু মিলিয়ে মানুষের জন্য, মানুষের জীবনমান, সাধারণ মানুষের জন্য যেটি বলা হয় যে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণের সরকার, সেই জনগণের জন্য যেটি বাজেট, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে জনগণের জন্য বাজেট হয়েছে, কিন্তু অনেকেই বলছেন যে না, আসলে এটি জনসাধারণের জন্য বাজেট হয়নি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার জন্য যে সরকারের লক্ষ্যমাত্রা ছিল সেটি আসলে খুব বেশি বাস্তবায়ন। দর্শক, এরপর আরও বেশ কিছু বাজেটের খবর রয়েছে, আমরা সেগুলিও দেখবো। এছাড়া অন্যান্য কি খবর রয়েছে সেগুলো আপনাদেরকে জানাতে চাচ্ছি। আমরা নিচের দিকেও সেই একই সংবাদই দেখছি, বাজেটময় পত্রিকা, আজকে সবগুলো পত্রিকায় এই বাজেটের খবর। ঘাটতি 2,56,000 কোটি টাকা, আরও চাপে জীবন, আরও কঠিন। আমরা বলছিলাম একটু আগেই কিছু পণ্যের দাম কমতে পারে, সেগুলো আমরা দেখছি, আর দাম বাড়তে পারে এইসব পণ্য কিছু তালিকা দেওয়া আছে। দাম কমতে পারে গুঁড়ো দুধ, বিদেশি পোশাক, উড়োজাহাজের যন্ত্রাংশ, ক্যান্সারের ওষুধের কাঁচামাল, কিডনি ডায়ালাইসিস, ডেঙ্গুর কিট, কার্পেট, শুকনো ফল, মাশরুম, চা, গ্রিন টি ও কফি। দাম বাড়তে পারে
দেশি ফ্রিজ, এসি, সিগারেট, মোটরসাইকেল, কোমল পানীয়, আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, মুঠোফোনে কথা বলা ও সিম, বিদেশি পানির ফিল্টার, বৈদ্যুতিক বাতি, বিদেশি মাছ, চিকিৎসা ব্যয়, বিনোদন সেবা, ইঞ্জিন ওয়েল। দর্শক, আমরা দেখছিলাম যে বেশ কিছু জিনিসেরই দাম বাড়ার যে প্রস্তাবনা করা হয়েছে, এর মধ্যে কিছু জিনিসের কিন্তু বাজেট পাশ হওয়ার আগে, এখনও কিন্তু এই বাজেটটি প্রস্তাবিত বাজেট, সেই বাজেট আসলে পুরোপুরি বাজেট পাশ হওয়ার আগেই কিন্তু আমরা দেখছিলাম যে অনেক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যে বিষয়টি সবসময় আলোচনা হয়, চায়ের দোকানগুলোতে আলোচনা হয় সিগারেটের দাম বৃদ্ধি। যখনই এই বিষয়টি আসলে দেখা যায় যে যেহেতু সব মানুষ এটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করেন, সিগারেটের দাম কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে। আমরা দেখছি যে প্রস্তাবিত বাজেটে যে সিগারেটের দাম বাড়ানোর কথা বলছে, ফলে এটি নিয়ে কিন্তু চায়ের দোকানের আড্ডা কিন্তু এখন সরগরম রয়েছে। অন্যান্য দিক আসলে সবাই কিন্তু আসলে চিন্তা না করলেও কীভাবে মানুষের উপরে এই যে বাজেটের চাপ পড়বে সেটি আসলে মানুষের বিশ্লেষণ করবার একটি বিষয়। কিন্তু এই যে এটি সহজ সমীকরণ, সেই সহজ সমীকরণ কিন্তু বুঝতে মানুষের কষ্ট হয় না, ফলে এটি নিয়েও কিন্তু এখন নানান ধরনের আলোচনা সমালোচনা কিন্তু অনেক জায়গায় হচ্ছে। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা, রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে অর্থনীতির খরা ও বৈরী সময়ের বাজেট। মোট আকার 7,97,000 কোটি, আয়ের লক্ষ্য 5,41,000 কোটি, অনুদান সহ ঘাটতি 2,56,000 কোটি, এনবিআর এর লক্ষ্য 4,80,000 কোটি। প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী। বাজেট রেকর্ড প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের 25, শেখ হাসিনার 21তম। অতি সতর্ক বিনিয়োগ বিমুখ বাজেট, খেলাপি ঋণ 2.25 লাখ কোটি, 15% কর, কালো টাকা সাদা করার সুযোগ। দর্শক, এবারে কিন্তু শুরুতেই এই বিষয়টি আসলে আলোচনা ছিল যে আসলে কালো টাকা সাদা করবার যে সুযোগ রয়েছে সেই সুযোগ আসলে দেওয়া হবে কিনা এবারের বাজেটে। তবে আমরা দেখছিলাম যে এবারের বাজেটে কিন্তু সেই সুযোগ দেওয়া হয়েছে, যদিও যারা অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু বলছেন যে এই যতবার এই সুযোগ দেওয়া হয়েছে, অনেকেই বলছেন যে এই পর্যন্ত 21 বার এই ধরনের সুযোগ কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এই 21 বারে কিন্তু খুব বেশি আসলে ফলাফল পাওয়া যায়নি কালো টাকা সাদা করবার জন্য, এবং যারা কালো টাকা সাদা করবেন তাদেরও আগ্রহ একেবারে খুবই কম। ফলে এবারে এর আগের যে বাজেট ছিল সেই আগের বাজেটে কিন্তু 10% কর দিয়ে কিন্তু বলা হচ্ছিল যে কালো টাকা সাদা করা যাবে। তখনই আসলে আমরা মানুষকে দেখেছি যে মানুষের আগ্রহ নেই। এবার আরও 5% বৃদ্ধি করা হয়েছে, 15% কর দিয়ে সেই কালো টাকা সাদা আসলে কত মানুষ করবে সেটি একটি দেখবার বিষয়। তবে অনেকেই প্রত্যাশা করছেন যে এবারের আসলে যেই বাজেট ঘোষণা করা হয়েছে কালো টাকা সাদা করবার যেই সুযোগ দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র একটি নিয়ম করে দিলেই হবে না, বরঞ্চ যারা এই টাকাগুলো ফেরত না দিবে বা কালো টাকা সাদা না করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যদি না নেওয়া যায় তাহলে কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। ফলে এই যে সরকারের যে উদ্যোগ আসলে টাকাগুলো দেশে এনে আসলে কাজ করার, সেটি আসলে খুব বেশি কার্যকর হবে না বলে অনেকেরই ধারণা। দর্শক, নিচের দিকে আমরা দেখছিলাম সেই দাম কমবে বাড়বে একটি চিত্র দেওয়া আছে, যেটি বলছিলাম একটু আগেই। স্বস্তি দেওয়ার চেষ্টা 30 নিত্য পণ্যে। কি বলছে রাজনৈতিক দল? সংকটকালে গণমুখী বাজেট, আওয়ামী লীগ লুটপাট ও শোষণের হাতিয়ার বিএনপি। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে সেই বাজেটের খবরই আমরা দেখছি। ইত্তেফাকেও আয় বাড়াতে কমছে ছাড়, বাজেট 2024-25, মোট ব্যয় 7,97,000 কোটি, মোট আয় 5,45,400 কোটি, ঘাটতি 2,51,600 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%, ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণের লক্ষ্য। দাম কমবে চিত্র আমরা দেখছিলাম একটু আগেই, দাম বাড়বে সেই সংক্রান্ত একটি চিত্র দেওয়া আছে এখানে। বাজেট বাস্তবসম্মত গণমুখী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সর্বপরিবহন সেতুমন্ত্রী বলেছেন যে আসলে 2024-25 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটকে সংকটকালের বাস্তবসম্মত গণমুখী বাজেট বলেছেন। অন্যদিকে বাজেটকে দেশ বিরোধী আখ্যা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বাজেটকে গণবিরোধী বলবো না, এই বাজেট বাংলাদেশ বিরোধী বলেছেন। আমরা নিচের দিকে দেখি অস্বাভাবিক সময়ে স্বাভাবিক বাজেট, ডক্টর জাহিদ হুসেইন। এরপরে কিছু চিত্র দেওয়া আছে। আইসক্রিম সম্পূরক শুল্ক 5% স্থলে 10% করার প্রস্তাব। মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% করার প্রস্তাব। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক অব্যাহতির বিধানটি বাতিলের প্রস্তাব। সিগারেট সম্পূরক শুল্ক 65% পরিবর্তে 66% করার প্রস্তাব। জলবায়ু অভিযোজনের সক্ষমতা বৃদ্ধিতে 100 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দর্শক, ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে। পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি ছিন্ন বিনার তারে বেদনার সুর, বাস্তবায়নে চ্যালেঞ্জ,
ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, করের চাপ, সর্বস্তরের ঋণ ও সুদ পরিশোধের চাপ, IMF এর শর্ত পূরণ। দর্শক, আমরা দেখছিলাম যে এবারের বাজেটেও, গতবারের বাজেটেও যেটি ছিল, এবারের বাজেটেও একই বিষয় আমরা দেখলাম যে IMF এর শর্ত পূরণের কিন্তু একটি বিষয়। আসলে IMF যেভাবে চাচ্ছে সেভাবে আসলে বাজেট করা হচ্ছে কিনা এটি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন যে আসলে IMF এর যে কিস্তি রয়েছে সেই কিস্তির টাকা আসলে পরবর্তী টাকা তারা যে শর্ত দিয়েছেন সেই শর্ত পূরণ করলে সেই টাকা পাওয়া যাবে, সেই লক্ষ্যে আসলে তাদের কিছু শর্ত সাপেক্ষ ছিল, সেই শর্ত সাপেক্ষেই আসলে বাজেট করা হয়েছিল। সেটি নিয়ে আসলে অনেকেই নানান ধরনের কথা এখন পর্যন্ত বলছেন। আমরা দেখছি নিচের দিকে দেখছি যুগান্তর সংবাদ শিরোনাম করেছে, আশ্বাস ছাড়া কিছুই পেল না মধ্যবিত্ত, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো সংকুচিত হবে, ভ্যাটের থাবায় নিত্য ব্যবহার্য পণ্য। ঘাটতি মেটাতে ব্যাংকেই নজর বেশি, অর্থনৈতিক সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। মোদির তৃতীয় মেয়াদে শপথ রোববার, মূল্যস্ফীতি ও করের চাপ পড়বে মানুষের। দেবপ্রিয় ভট্টাচার্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীর সংখ্যা বাড়লেও কমেছে ভোটের হার, কঠিন সময়ে কিছু অপ্রিয় পদক্ষেপ দরকার ছিল। দর্শক, আমরা দেখছিলাম যে অপ্রিয় যে কিছু পদক্ষেপ ছিল এটি নিয়ে নানান ধরনের অনেকেই কথা বলছিলেন। যে আমরা দেখেছিলাম যে ঋণ খেলাপিদের যারা অনেক রয়েছে, ঋণ খেলাপি এবং যারা আসলে কালো টাকা সাদা করবার যে সুযোগই, যে আমরা একটু আগে বলছিলাম যে এই ধরনের বেশ কিছু ব্যাপারে সরকারের কঠোর হওয়ার ব্যাপারেও কিন্তু অনেকেই বলছিলেন যে যদি সরকার কঠোর না হয় তাহলে কিন্তু এই টাকাগুলো আসলে বাংলাদেশের মোট টাকার সাথে কিন্তু আসলে যুক্ত হবে না। দর্শক, আমার হাতে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠানে। দর্শক, আমার হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো এক এক করে জানাবো আপনাদেরকে। রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ যদি কি সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। অর্থনীতি পুনরুদ্ধারে করের চাপ। দর্শক, আমরা দেখছিলাম যে সেই বাজেট নিয়ে আমরা যদিও একটু আগেও বলছিলাম যে দেশের নাজুক পরিস্থিতি যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে আবারও নতুন করে কিন্তু করের চাপ বাড়ছে জনগণের উপরে, সেই সংক্রান্ত সংবাদই আমরা এখানে দেখছিলাম। এরপর নিচের দিকে দেখছি মধ্যবিত্তদের উপর চাপ বাড়ানোর বাজেট। মোহাম্মদ ফরাসউদ্দিন, ঋণ নির্ভরতা তারল্য সংকট বাড়াবে। সালেউদ্দিন আহমেদ, প্রবৃদ্ধিতে কৃচ্ছ সাধন করতে হবে। আহসান মনসুর, বিনিয়োগ চাঙ্গা করা কঠিন হবে। মুস্তাফিজুর রহমান। রয়েছে জনকণ্ঠ, ঘুরে দাঁড়ানোর বাজেট। 7,97,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব। নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার, উন্নয়নের শীর্ষে যাওয়ার প্রত্যয়, এক দশকের মধ্যে ছোট বাজেট। প্রবৃদ্ধির লক্ষ্য 6.75, মূল্যস্ফীতি 6.5%। সরকারি ভাতা পাবেন আরও 10 লাখ মানুষ। শিক্ষায় বরাদ্দ বাড়ছে 6,500 কোটি। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল 3,356 কোটি টাকা। এরপর রয়েছে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরানোর উদ্যোগ। আমদানিতে উৎসে কর কমে অর্ধেক। শ্রমিকদের দর কষাকষিতে বিপাকে বিজেপি। অন্যান্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্কর একদিন। যোগাযোগ উন্নয়নে 80,498 কোটি। শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস। লঙ্কানদের বধ করার এখনই সময়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় খাতে 46,552 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। মোদীর শপথ অনুসারে যোগ দিতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর সময়ের আলো। স্মার্ট অভিযাত্রায় চাপের বাজেট। বাজেট সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার হিসেবে আখ্যায়িত করা হলো। বাস্তবায়নে চাপে পড়বে সাধারণ জনগণ। কর অব্যাহতির পরিষেবায় যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কর্পোরেট কর হার 2.5% কমিয়ে 25%। মূল্যস্ফীতি বাড়াবে ব্যাংক ঋণ। মূল্যস্ফীতি 6.5% রাখার লক্ষ্য। ব্যাংক ঋণের লক্ষ্য 1,37,500 কোটি টাকা। যেসব পণ্যের দাম বাড়বে সে তালিকা দেওয়া আছে। ডক্টর আহসান মনসুর, কঠিন সময় বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ। ডক্টর ফাহমিদা খাতুন, বাজেট কোনো সমস্যারই সমাধান দিতে পারবে না। এফবিসিআই সভাপতি, ব্যাংক থেকে বেশি ঋণ ব্যবসায় বাধা সৃষ্টি করবে। টিআইবি নির্বাহী পরিচালক, কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক। সাধারণের ভাবনা, বাজেটে জিনিসের দাম বাড়ে, আমাদের আয় বাড়ে না। দেশীয় শিল্প সুরক্ষায় বিশেষ গুরুত্ব। কালো টাকা সাদা করার অবাধ সুযোগ। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ইচ্ছা তালিকা বড়, পরিকল্পনা কম। এক নজরে বাজেট। ব্যয় 7,97,000 কোটি টাকা। আয় 5,41,000 কোটি টাকা। ঘাটতি 2,56,000 কোটি টাকা। কালো টাকা সাদা হবে 15% করে। এরপর নিচের দিকে বেনজির বাজেট। অভিমত, প্রত্যাশা আরও বেশি ছিল। সৈয়দ নাসিম মঞ্জুর, দাম বাড়বে কমবে যেসব পণ্যের। সরকারি চাকরিজীবীরাও সর্বজনীন পেনশনে। এ ছিল প্রথম আলোর
সংবাদ শিরোনাম। এরপর রয়েছে দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। ডেইলি স্টার একেবারে বাড়ি পুরো পাতা জুড়েই আমরা দেখছি যে বাজেটের একবারে ছবি ছাপিয়েছে। সেটি হচ্ছে যে আমরা বেশ কিছু জিনিস এখানে উল্লেখ করা আছে, ব্যাংক, ফরেন ডেবিট, রিজার্ভ, আর বেশ কিছু বিষয়, ট্যাক্স, ভ্যাট, বাজেট অ্যাট এ গ্লান্স, বাজেট সাইজ 7,97,000 crore, রেভিনিউ, ফরেন লোন, লোকাল লোন, বাজেটের পুরো একটি চিত্র দর্শক দেওয়া আছে। আমরা দেখছি পুরো পত্রিকার মধ্যে যে চিত্রটি দেওয়া আছে পুরো বাজেটের আসলে কী অবস্থা সেটি নিয়েই আমরা দেখছিলাম যে করা হয়েছে। তবে দর্শক এর মধ্যে দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে যেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটি আমরা দেখলাম যে দেশের যে অর্থনৈতিক নাজুক পরিস্থিতি এবং অর্থনৈতিক যে টানাপড়েন এর মধ্যে যে বাজেট ঘোষণা করা হয়েছে এর মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে দর্শক। আমরা দেখছি যে রিজার্ভ কিন্তু একেবারে নিচের দিকে এবং বৈদেশিক ঋণ নেওয়ারও যেই ঝুঁকি অন্যান্য জায়গায় আমরা বিসিসি সভাপতি সহ বেশ কিছু জায়গায় কোর্ট দেখলাম যে আসলে এই যে ঋণ নিলে আসলে ব্যবসায়ীরা চাপে পড়বেন। এবং আমরা দেখছিলাম যে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে কয়েকটি পণ্য কর কমিয়ে 1% করে কর কমানো হয়েছে। অন্যদিকে আয় বাড়ানোর জন্য ভ্যাট কিন্তু তারা নতুন করে কার্যকর করেছেন। ফলে এই যে মানুষের উপর বিশেষ করে মধ্যবিত্ত যারা রয়েছে তাদের উপরে যে এই যে চাপ সৃষ্টি হবে সেই চাপ আসলে সামাল দেওয়া কিন্তু অনেকের জন্য কঠিন হবে। ফলে অনেক যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন, অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াগুলোতে কিন্তু জানিয়েছেন যে আসলে মানুষের আসলে যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল যে এবারের বাজেটে এই যে বিশ্ব পরিস্থিতি চলছে এবং বাংলাদেশও যে টানাপোড়েনের মধ্যে রয়েছে সেই সবগুলো মোকাবেলা করে এবারের বাজেটে সব সমস্যার সমাধান করা হবে। যদিও বাজেটের অঙ্গীকার সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার সেটি আসলে কতটুকু করা যাবে, কারণ মানুষের মধ্যে যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে সামাল দেওয়া কঠিন। ফলে এই যে বিষয়গুলো এখানে উঠে এসেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার জন্য সরকারের যে উদ্যোগ, অনেকেই বলছেন এই উদ্যোগের ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা তো সম্ভবই হবে না, বরঞ্চ মূল্যস্ফীতি কিন্তু আরও বেশি বেড়ে যেতে পারে। এবং একই সাথে সরকারের যে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে এই যে কাজগুলো করে থাকবে, উন্নয়ন কাজগুলো করবেন, সেগুলোও কিন্তু ব্যবসায়িক সহ অন্যান্য যারা রয়েছে বিভিন্ন শিল্পের উপরে সেগুলোও কিন্তু এক ধরনের চাপ তৈরি করবে। এবং একই সাথে এই যে রিজার্ভের যে অবস্থা রয়েছে, রিজার্ভ কীভাবে বাড়ানো যায় সেটি নিয়েও কিন্তু সুনির্দিষ্ট করে কোনো কথা বলা হয়নি। ফলে এক ধরনের ধোঁয়াশাও কিন্তু রয়েছে অনেকের সামনে, এখনও পর্যন্ত স্পষ্টই না এবারে যে বাজেট হয়েছে সেটি আসলে কাদের জন্য করা হয়েছে, কীভাবে করা হয়েছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে দর্শক সরকারের যে ইশতেহার ছিল, আমরা জানি যে চতুর্থ মেয়াদে যে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়েছেন, এবার যে প্রথম বাজেট হলো সেই বাজেটে কিন্তু সরকারের যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া ছিল সেই উদ্যোগগুলো প্রতিফলন ঘটেছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করবার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো খুব বেশি প্রশংসনীয় উদ্যোগ নয় বলে কিন্তু আমরা অনেকের মুখ থেকে বিশেষ অনেক অর্থনীতিবিদদের মুখে এই নিয়ে রাজনীতিবিদরাও বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু করেছেন। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।